আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতাম তাহলে একদম টু দা পয়েন্টে কথা বলতাম। এই যে এত গ্যাজেট রিভিউ দেন, এগুলো কি আপনাদেরকে দিয়ে দেয়? এই প্রশ্নটা সবথেকে বেশিবার শুনেছি আমি। ভাই আমার ঘরে 15টা ফোন আছে, আমার ঘরে চাল নাই, পেটে ভাত নাই, তুমি যেখানে যাও সেখানে গিয়ে কিছু না কিছু কিনে আনো। আমি ধরে নিতে পারি যে আপনার টাকার গাছ আছে। আমার শখ আছে কিন্তু সাধ্য নাই। আমাদের সঙ্গে আমাদের দর্শকদের যে সম্পর্ক, সেই সম্পর্কটার ভিত্তিই হচ্ছে অনেস্টি। হ্যালো প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ। তাহলে চলুন শুরু করে দিই। বাট আনফর্চুনেটলি আজকে কোনো প্রোডাক্ট রিভিউ আমরা করবো না। আজকে রিভিউ করবো সময় টেলিভিশন চ্যানেল, বাংলাদেশের 1 নম্বর টেলিভিশন চ্যানেল সময় টিভি। তাদের নিয়ে আজকে কথা হবে আপনাদের সঙ্গে। তাহলে চলুন আমরা আমন্ত্রণ জানাই সময় টেলিভিশনকে। হ্যাঁ, সময় টেলিভিশন তো শুধুমাত্র ক্যামেরা দেখতে পাচ্ছি, হোস্ট করি। হোস্ট ছাড়া কি কোনো প্রোগ্রাম হয় নাকি? হোস্টকে আনতে হবে। ফাইনালি সময় টেলিভিশন ইজ হিয়ার, হোয়াট এ লাকি ডে। হ্যাঁ, আমি চলে এসেছি টেক টু দ্য পয়েন্টের স্টুডিওতে। অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথমে ক্যামেরাটা এখানে কেন? ও তাই তো, ক্যামেরার সামনে কেন? মানে ক্যামেরা সামনে তো থাকবো পেছনে থাকবে। আমরা, ক্যামেরা থাকবে না। ক্যামেরার কাছ ভাইয়ের জাদুটা একটু বেশি ছিল, ক্যামেরা সহ চলে এসেছে। আচ্ছা আচ্ছা। এখন একটু বলেন যে আসলে টেক টু দ্য পয়েন্ট নামটা এরকম কেন? হ্যাঁ দেখুন, একটা না একটা নাম তো রাখতেই হতো, তাই না? এখন আমি টেক টু দ্য পয়েন্ট রেখেছি। আপনি জিজ্ঞেস করছেন টেক টু দ্য পয়েন্ট কেন। যদি অন্য কিছু রাখতাম তখন আপনি জিজ্ঞেস করতেন এইটা কেন। কিন্তু আপনার ভিডিওতে কিন্তু থাকে কাম টু দ্য পয়েন্ট, লেটস গো টু দ্য পয়েন্ট এরকম। আমার এই নামটা মাথায় আসার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমি খেয়াল করতাম যখন কন্টেন্ট ক্রিয়েশন আমি শুরু করেছি, তার অনেক আগে আমি নিজেও তো কন্টেন্ট দেখতাম। খেয়াল করতাম যে যে বিষয়গুলো আমার জানার দরকার নাই সেগুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, মানে আসল ব্যাপার নিয়ে আলোচনা শুরু হচ্ছে না। আমি যে ব্যাপারটা জানতে চাচ্ছি সেইটা জানার জন্য আমাকে আরও অনেক কিছু দেখতে হচ্ছে অকারণেই। আরে ভাই, টু দ্য পয়েন্টে আসো, তুমি কি বলতে চাও সেটা নিয়ে শুধু শুধু মানে একটা 2 মিনিটের ভিডিওকে টেনে টেনে মানে 10 মিনিট করা হচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতাম তাহলে একদম টু দ্য পয়েন্টে কথা বলতাম। যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করার ইচ্ছা তৈরি হলো, সব কিছু মিলিয়ে চ্যানেলের নাম হয়ে গেল টেক টু দ্য পয়েন্ট। এই যে এত গ্যাজেট রিভিউ দেন, এগুলো কি আপনাদেরকে দিয়ে দেয়? এই প্রশ্নটা সবথেকে বেশিবার শুনেছি আমরা, কারণ সবাই মনে করে যে আমাদের কাছে প্রচুর 200-300 ফোন পড়ে থাকে এখানে সেখানে। কিন্তু আমি 200-300 ফোন না আছে কিনা জানি না, বাট আমি অনেক গ্যাজেট দেখতে পাচ্ছি। এগুলো নিয়েই তো আমাদের কাজ। আমরা প্রোডাক্ট রিভিউ করি ঠিক আছে, বাট অ্যাজ এ কনজিউমার আমরা তো প্রোডাক্টগুলো পছন্দ করি। অনেক সময় আমাদের কিনতে হয়, অনেক সময় স্পন্সর ছোট ছোট কিছু প্রোডাক্ট পাঠায়, এগুলো রিটার্ন নেয় না, এগুলো থাকে। বাট বেশিরভাগ মানুষের প্রশ্ন হচ্ছে স্মার্টফোন নিয়ে, যে এই ভদ্রলোকের কাছে না জানি কতশো ফোন আছে। রহস্য হচ্ছে কোনো একটা সময় ছিল যখন আসলে আমাদেরকে এই ফোনগুলো উপহার হিসেবে দেওয়া হতো, কিন্তু একটা সময় আমরা দেখলাম যে আমরা এত ফোন দিয়ে কী করবো? আরে ভাই, আমার ঘরে 15টা ফোন আছে, আমার ঘরে চাল নাই, পেটে ভাত নাই, আমি কি করবো এখন? সো ফাইনালি আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হয়েছে। কোনো একটা সময় এসে আমরা আসলে বুঝতে পারলাম যে আমাদের আসলে ফিনান্সিয়াল সাপোর্টও দরকার ফোনের চাইতে বেশি। বেশিরভাগ স্পন্সরের সাথে আমাদের এগ্রিমেন্ট হচ্ছে আমরা একটা ফিক্সড একটা রেমুনারেশন আছে আমাদের, সেটা আমাদেরকে পেমেন্ট করা হয়, ফোনটা রিটার্ন নিয়ে যাওয়া হয়। রিটার্ন নিয়ে এগুলো কি করে তারা? কিছু কিছু ম্যানুফ্যাকচারার আছে, তারা ওই প্রোডাক্টটা আবার ফ্যাক্টরিতে ফেরত পাঠায়, যে অংশটুকু রিপ্লেস করা দরকার রিপ্লেস করে ওইটা আবার বাল্ক প্রোডাকশনে ঢুকে যায়। আবার অনেকে আছে ফোনগুলো ডিস্ট্রাক্ট করে ফেলে, নষ্ট করে ফেলে। একটা ভিডিওতে আপনি রিসেন্টলি একটা ভিডিওতে বলেছেন যে কিছু গ্যাজেট আছে যেগুলো হচ্ছে সাধারণ মানুষ কিনে না, কেনে কারা? যাদের অনেক টাকা আছে আর শখ আছে। তার মানে আমি ধরে নিতে পারি যে আপনার টাকার গাছ আছে। না, আমার টাকার গাছ নেই, আমি অনেক বড় লোক না, বাট আমার শখ আছে কিন্তু সাধ্য নাই। সাধ্য যতটুকু আছে ততটুকুই পূরণ করতে পারি। বাট থাকে না অনেক মানুষ যে প্রচুর টাকা আছে, কোথায় টাকাগুলো আসলে কাজে লাগাবে বুঝতে পারছে না। তাদের সামনে দেখবেন এই ধরনের আইটেম যখন আসে তখন সে কিনে ফেলে ওটা। আচ্ছা, আপনি যখন কিনেন, যেমন আমার একটা হেডফোন দেখে আমি এটা নিলাম। হ্যাঁ, শিওর। আমি যদি জানতে, এটা আপনি কিনেছেন নাকি আপনাকে সনি থেকে দিয়েছে? এটা আসলে খুব কম হেডফোন আমি পার্সোনালি মানে পকেট থেকে পয়সা খরচ করে কিনেছি, তার মধ্যে এটা একটা। ওকে, এইটার পেছনে একটা খুব সুন্দর একটা গল্প আছে। আপনি যদি হ্যাঁ অবশ্যই আপনি যদি শুনতে চান আমি বলতে পারি। এটা হচ্ছে সোনির একটা হেডফোন। এটা সোনি XM4 WH-1000 XM4। এর আগের ভার্সন ছিল XM3। ওই হেডফোনটা আমার একটা ড্রিম হেডফোন ছিল। আমি কলকাতা গিয়েছিলাম ট্রিটমেন্ট করার জন্য। ওইখানে আমি এই হেডফোনটা 30,000 রুপি দিয়ে কিনেছিলাম।
30,000 রুপি সেই সময় বাংলাদেশি টাকার প্রায় 40,000 টাকা। 40,000 টাকার মতো ছিল। এবং বরাবরের মতো দেশে ফেরার পরে আপনার ভাবি ব্যাগ খুলে যখন দেখে একটা হেডফোন, তো বকাঝকা, তুমি যেখানে যাও সেখানে গিয়ে কিছু না কিছু কিনে আনো, এই আরো একটা হেডফোন কিনে আনছো, কত নিছে এটা? তা আমি বললাম 1500 টাকা নিছে। 40,000 টাকার হেডফোন 1500 টাকা 1500 বিশ্বাস টাকা। করেছে? বিশ্বাস মানে কি বলবো, এর পরেও আমাকে বকা দিছে। 1500 টাকা, এই জিনিসের দাম কি কারণে 1500 টাকা হবে? শুধু শুধু তুমি টাকা নষ্ট করো। মজার ব্যাপার হচ্ছে সে এখনো জানে না যে এই জিনিসের দাম 40,000 টাকা। এবং আমি শিওর সে আমি যদি বলি যে এটা আসলে 40,000 টাকা নিছিল, সে মনে করবে আমি মজা করতেছি। So, এখানে কিছু প্লাস পয়েন্ট আছে এই সমস্ত ব্যাপার নিয়ে। আচ্ছা, আপনার বেড়ে ওঠা তো খুলনাতে না? হ্যাঁ, খুলনা বিভাগ, আমার জেলা হচ্ছে নড়াইল জেলা। নড়াইল জেলার একটা মফস্বল এলাকা, কালিয়া হচ্ছে তার উপজেলার নাম, আচ্ছা। সেখানে আমি বড় হয়েছি। আপনার ইন্টারভিউ নিতে আসার আগে আমাকে অসংখ্য মানুষ আপনাকে কিছু কথা, মানে তাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আপনাকে করতে তাই বলেছে। নাকি? আমি আসলে খুবই আগ্রহী। কি হ্যাঁ, কি আমি ধরনের আমি আমি প্রশ্ন নোট করেছে? করে নিয়ে এসেছি। আমি Wow. আপনাকে বলছি, সেটা হচ্ছে আপনি যে ফোন, ইলেকট্রনিক্স গ্যাজেট যাই আপনি রিভিউ দেন, এগুলো আসলে কোন ডেটা বা কোন মার্জিনের উপর বেস করে আপনি এগুলো অ্যানালাইসিস করেন কিংবা রিভিউটা দেন? যদি স্মার্টফোন হয় সেক্ষেত্রে আমাদের কাজ দায়িত্ব অনেক বেড়ে যায়, কারণ একটা স্মার্টফোনের প্রচুর প্রচুর বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে হয়। তার ব্যাটারি কেমন, তার ডিসপ্লে কেমন, প্রসেসর কোনটা, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি অনেক। আমি একবার হিসাব করেছিলাম, প্রায় 160টার মতো পয়েন্ট আছে যেগুলো নিয়ে আমাদেরকে কথা বলা দরকার, উচিত। বাট সবসময় আসলে সময়ের অভাবে আমরা কথা বলতে প্রায়োরিটি পারি। দেন কোন বিষয়গুলো? আমি পার্সোনালি যে জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেই, আমি ওই প্রোডাক্টের দামটা আগে শুনি, এবং ওই দামে মানে একজন ব্যবহারকারী হলে আমি কিনতাম কিনা এই জিনিসটা প্রথমে আমি সিদ্ধান্ত নিয়ে আগে, তারপরে আমি আমার স্ক্রিপ্টটা ঠিক সেইভাবে তৈরি করি। তারপরে আমি আমার দর্শকদের সঙ্গে সরাসরি আমার অভিজ্ঞতা শেয়ার করি যে এইটা এই দামে কেনা উচিত হবে কি হবে না, বা বাজারে এর চাইতে ভালো কোনো অপশন আছে কিনা। সো দামটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যখন আপনি রিভিউ দেন প্রোডাক্টের, এটা আমার কোশ্চেন, এটা হচ্ছে আমার নোটেড কোশ্চেন না। আচ্ছা, যখন আপনি একটা প্রোডাক্টের রিভিউ দেন, একদম পুরোটাই কি আসলে অনেস্ট রিভিউ থাকে নাকি ওদের রিকোয়ারমেন্টও কিছু থাকে? না না, এখানে একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার। এই প্রশ্নটা আমরা প্রচুর শুনেছি যে যেহেতু আমাদেরকে মানে স্পন্সর থেকে আমাদেরকে পেমেন্ট করে, ডেফিনেটলি তা না হলে তো আমরা আমাদের সবকিছু চালাতে পারবো না। সো যেহেতু পেমেন্ট দিচ্ছে, তার মানে হচ্ছে তাদের সমস্ত কথা আমাদের মানে তোতা পাখির মতো করে আমাদের বলতে হবে। বাট ইনফ্যাক্ট ব্যাপারটা সেরকম না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যারা ইনভেস্ট করে তারা তো চাইবেই যে তাদের পণ্যের সুনাম আমরা বলতে থাকি, আর যে ব্যাপারগুলো একটু দুর্বল জায়গা রয়েছে সেগুলো আমরা একটু লুকিয়ে রাখার চেষ্টা করি। বাট আমরা সেটা কখনোই করি না। এটা না করার পেছনে কারণ হলো, দেখেন, আমাদের সঙ্গে আমাদের দর্শকদের যে সম্পর্ক, সেই সম্পর্কটার ভিত্তি হচ্ছে অনেস্টি। একটা প্রোডাক্টের ভালো এবং মন্দ এই দুটা দিকই কিন্তু আমাদের মাধ্যমে দর্শকরা জানতে পারে। যেহেতু আমাদের দর্শকরা আমাদের কন্টেন্ট দেখছে, এই কারণেই কিন্তু স্পন্সর আমাদেরকে কাজ দিচ্ছে। তো আমরা যদি আসলে মিথ্যা কথা বলা শুরু করি, তাহলে তো আমাদের দর্শক আমাদের কন্টেন্টটা দেখবে না, আর যদি না দেখে তখন স্পন্সর আমাদের কাছে আসবে না। মানে ব্যাপারটা একদম একটার সাথে আরেকটা কানেক্টেড। আমরা যেটা করি, আমরা আমাদের একদম নিজেদের যে অনেস্ট যে ওপিনিয়ন, সেটা আমরা শেয়ার করি। ওকে, আচ্ছা, যখন আপনি ইউটিউবের মানে কন্টেন্ট মেকিং এর ক্যারিয়ারটা স্টার্ট করেন, হ্যাঁ, তখন একটা এক্সপিরিয়েন্স ছিল আপনার, এখন এক ধরনের এক্সপিরিয়েন্স, হ্যাঁ, অবশ্যই। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? যখন নতুন ছিলাম তখন তো আমি নিজেও একজন দর্শক ছিলাম, এবং আমি আমাদের বাংলাদেশের আরও অনেক চমৎকার কিছু চ্যানেল রয়েছে, এর মধ্যে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি রয়েছে, সোহাগ 360, তারপরে টেকভার্স এখন হয়েছে, এরকম আরও অনেক চ্যানেল ছিল যাদের কন্টেন্ট আমি নিয়মিত দেখতাম। সেই চ্যানেলগুলো দেখে আমার মধ্যে এক ধরনের ফ্যাসিনেশন তৈরি হয়েছিল যে আমি যদি নিজে কন্টেন্ট তৈরি করতে পারতাম। তখন একভাবে চিন্তা করতাম, এখন কাজ করতে করতে আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে, এখন ডিফারেন্ট ওয়েতে আমরা চিন্তা ভাবনা করি। এই দুইটা সময়ের মধ্যে আসলে অনেক ব্যবধান আছে। আচ্ছা, এই যে সাধারণ মানুষ যখন গ্যাজেট কিনতে যায়, তাদের আসলে কোন বিষয়গুলো তখন মাথায় রাখা উচিত? গ্যাজেট বলতে আমি যদি উদাহরণস্বরূপ ফোনের কথা বলি আপনাকে, এটা ডিপেন্ড করে ওই মানুষটার ইউসেজ প্যাটার্নের উপরে। সে আসলে মানে ওই ফোনটা দিয়ে সে কী করবে, কী কাজে সে ব্যবহার করবে, সেটা হতে পারে যে কোনো গ্যাজেট। সো ফোনের এক্সাম্পল দিচ্ছি এই কারণে, কারণ ফোন এখন সব থেকে বেশি মানুষের প্রয়োজন হয়।
তো যদি সে ক্যামেরায় বেশি বেশি ছবি তোলে, অনেক সেলফি তোলে, তাহলে অবশ্যই তাকে এমন একটা ফোন কিনতে হবে যে ফোনের ক্যামেরা ভালো। ঠিক একই রকমভাবে সে যদি গেমার হয়ে থাকে তাহলে তাকে আসলে ফোনের ক্যামেরা চাইতে স্পেকের দিকে বেশি মন দিতে হবে, যে সব থেকে বেশি বেটার পারফর্ম করবে যে ফোন, তখন সেই ফোন সে কিনবে। সো এটা টোটাল ব্যাপারটা আপেক্ষিক। আচ্ছা, আরেকটা বিষয় বলেন তো একটু, যে এই যে কন্টেন্ট বানাতে গিয়ে কিংবা কন্টেন্ট বানানোর পরে কেমন ক্রাইসিস বা ডিফিকাল্টিস ফেস করেন? অনেক চ্যালেঞ্জ আছে, কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অবশ্যই স্পন্সর চাইবে যে তার ফোনের যে ব্যাটারি কম এটা যাতে আমরা না বলি, যেটা বেশি ওইটা আমরা বলি। এটা আমরা হ্যান্ডেল করি, এটা আমরা কোনো স্পন্সরের কোনো কথা শুনি না। আমার মতো আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে কেউ আসলে শোনে না, শুনতে চায় না। তবে সবথেকে বেশি প্যাথেটিক যে চ্যালেঞ্জটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের যে ফলোয়ার্স, এর মধ্যে কিছু দুষ্টু ফলোয়ার আছে যারা আসলে বিরূপ মন্তব্য করে কমেন্ট সেকশনে এসে। দেখা যাচ্ছে যে আমরা এক্সাম্পল স্বরূপ এই ফোনটা রিভিউ করতে গিয়ে আমরা বললাম যে এই ফোনের ক্যামেরা আমার খুব ভালো লেগেছে। কেন ভালো বললাম? আমি টাকা খেয়েছি, আমি দুর্নীতি করে এটাকে ভালো বলছি। মানে ভালো একটা জিনিসকে ভালো বললেও বিপদ। সো এইটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, এগুলোকে আমাদের অনেক কৌশলে মানে হ্যান্ডেল করতে হয়। এরকম আরও অনেক ব্যাপার আছে, আর অনেক চ্যালেঞ্জ আছে। তবে এই চ্যালেঞ্জটাকে আমার মনে হয় যে ওভারকাম করাটা অনেক ডিফিকাল্ট। বাকি যেগুলো আছে এগুলো সহজে ওভারকাম করে ফেলি আমরা। আচ্ছা, এই যে মানে দর্শকদের কথা বললেন বা ফলোয়ারদের কথা বললেন, কেউ জানতে চায় না যে আপনার ইনভেস্টমেন্ট কেমন ছিল বা আপনার ইনকাম কেমন, এটা জানতে চায় না? ইনকামের প্রশ্ন তো আমরা প্রতিদিনই পাই, মানে কি পরিমাণে পাই এটা আসলে বোঝানো মুশকিল আপনাকে। যখন আমাদের সঙ্গে কারো দেখা হয় আমাদেরকে প্রথমেই যে প্রশ্নটা করে সেটা হচ্ছে যে রোজগার কেমন হয় ইউটিউবে, আমিও করতে চাই ইউটিউব। হ্যাঁ, এখন এই প্রশ্নের আসলে সরাসরি কোনো উত্তর হয় না, কারণ আমাদের রেভিনিউটা তো আসলে ডিপেন্ড করে অনেক কিছু ম্যাটারের উপরে। সো কোনো নির্দিষ্ট মাসের নির্দিষ্ট রোজগারের এক্সাম্পল দেওয়াটা ভুল হবে। আচ্ছা, যদি আপনার ক্ষেত্রেই জানতে চাই যে একটা অ্যাভারেজ রেঞ্জ যদি বলেন। আসলে এভারেজ রেঞ্জটা বলা এই জন্য ঠিক হবে না, কারণ আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা তো সবাই আসলে রোজগারের দিকে বেশি ফোকাস করতে চায় আগে। বাট আমি এইটুকু এনশিওর করতে পারি, কেউ যদি তার প্যাশন ঠিক রাখে এবং পরিশ্রম করে তাহলে খুব ভালো অ্যামাউন্টের টাকা রোজগার করা সম্ভব। আমি অলমোস্ট 6 ডিজিটের স্যালারি যে জব করতাম সেইটা থেকে আমি মানে এখন কন্টেন্ট ক্রিয়েট করছি। সো ডেফিনেটলি তার থেকে ছেড়ে এসেছেন, তার মানে নিশ্চয়ই এখন তার থেকে বেটার অপরচুনিটি এখানে আমি পাচ্ছি। যদি একটু আপনার স্টুডিওটা, আপনার ওয়ার্ক প্লেসটা একটু ঘুরে দেখেন অবশ্যই, তাহলে তো অনেক মজা হবে। হ্যাঁ, চলেন। আর সাথে আপনার দেশি মানুষও আছে, এই যে ক্যামেরার পিছনে এই লোক, উনি কিন্তু আসলে খুলনার। আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা জানতে পেরে। চলেন আমাদের অক্স স্টেশনটা আপনাকে ঘুরিয়ে দেখাই। ও বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। ও আচ্ছা। লাকিলি আমাদের অক্স স্টেশন, স্টুডিও, রেসিডেন্স সবকিছু একই জায়গাতে, সো অনেক সময় বেঁচে যায়। আচ্ছা, বাবা হচ্ছে ওর বাবা হচ্ছে টেকনোলজি গ্যাজেট নিয়ে খেলাধুলা করে, আর ও হচ্ছে ফুটবল নিয়ে খেলছে। হ্যাঁ, টেনিস নিয়ে খেলছে এখন। ওকে, এই দিক দিয়ে প্লিজ। সো এই হচ্ছে আমাদের অক্স স্টেশন। ওয়ার্ক স্টেশন নাকি এটা কোনো গোডাউন? বেসিক্যালি এটা একটা গ্যাজেটের শোরুম কিংবা গোডাউন, গ্যাজেটের গোডাউনের মতো কিছুটা হয়ে গিয়েছে, কারণ আসলে এগুলো নিয়েই তো আমাদের কাজ। সো আলটিমেটলি আমরা এর মধ্যেই থাকি। বাসাটা পুরোটা মনে হচ্ছে একটা টেকনোলজির একটা হাব। হ্যাঁ, আমি যেহেতু গ্যাজেট পছন্দ করি, মোটামুটি সবকিছুই সর্বোচ্চ সম্ভাব্য যে ওয়ে আছে সেইভাবে আমি সেট আপ করেছি। ধরেন যে কোনো বাল্ব আমি চাইলে এখান থেকে অন অফ করে দিতে পারি, কালার চেঞ্জ করে ফেলতে পারি, ইভেন এসি, ফ্যান সব কিছু। মানে এটা আমার ভয়েসের মাধ্যমে আমি মানে কমান্ড দিতে পারি, বা ফোন থেকেও আমি কমান্ড দিতে পারি। ওকে, তাহলে আমরা একটু সবকিছু ঘুরে দেখি। হ্যাঁ প্লিজ। আমরা মনে হয় আমাদের সকালটা শুরু হয় যেখান থেকে বেডরুম দিয়ে শুরু করি। কিছু মজার কিছু জিনিস আছে, একটু দেখাই আপনাদের। ওকে, সো এই হচ্ছে সেই ঘরটা যেখানে আমাদের প্রতিদিন শুরু হয়, দিনের শুরু হয়। দিনের শুরু এবং দিনের শেষ। দিনের শুরু এবং দিনের শেষটা এখানেই হয়। এখানে আমি বেশ কিছু গ্যাজেট ইমপ্লিমেন্ট করেছি এবং যেগুলো আমার জীবনকে অনেক সহজ করে দিয়েছে।
যে আমি দেখতে পাচ্ছি একটি স্মার্ট ক্লক ওখানে হ্যাঁ, ওখানে একটা ক্লক আছে, আমি চাইলে কিন্তু ক্লকটাকে অন বা অফ করতে পারবো। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। হে গুগল, টার্ন অন দ্য ক্লক। ক্লক অন হয়ে গেছে। সো আমি চাইলে কিন্তু আমার ভয়েস কমান্ডের মাধ্যমে আমার এই বাসার অলমোস্ট সব ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট অন বা অফ করতে পারি বা কন্ট্রোল করতে পারি। আমার বেডের পেছনে খুব ইন্টারেস্টিং একটা লাইট দেখা যাচ্ছে। এটা আসলে দিনের আলোর জন্য ওইভাবে আপনি উপলব্ধি করতে পারছেন না। এটার মজা হচ্ছে রাতের বেলা ঘর আলোকিত থাকে, কিন্তু এই আলোটা চোখে লাগে না, এবং আপনি চাইলে এই আলোটা যে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ হবে। হ্যাঁ, কালার চেঞ্জ হবে, এবং এটার ব্রাইটনেস আপনি কমাতে বা বাড়াতে পারবেন। সেটাও আবার ভয়েস কমান্ডের মাধ্যমে একটু করে দেখায় আপনাদেরকে। এটা কি কিনেছেন নাকি এটা আপনার এটা স্পন্সর? লাকিলি এটা আমাকে আমার স্পন্সর গিফট করেছে। মোস্ট অফ দিস আইটেম আমি গিফট পেয়েছি স্পন্সরের কাছ থেকে। সো এটা অনেক, বললাম না আমি অনেক প্রিভিলেজড। এই গ্যাজেট রিলেটেড কাজ করলে একটা মজা আছে। এখন তো আমার ইচ্ছা করতেছে যে আমি এখন মানে এই রিলেটেড কাজে আমি নিজেও ইনভলভ হয়ে যাই, যদিও আমি টেকনোলজিক্যালি অনেক চ্যালেঞ্জড। আসলে শুরুতে সবাই চ্যালেঞ্জ থাকে, কারণ পৃথিবীতে কোনো কিছু তো কোনো জ্ঞান নিয়ে তো মানুষ জন্মগ্রহণ করে না। যার যেটা জানার দরকার হয় সেটা সে জানতে থাকে ধীরে ধীরে। আচ্ছা, আপনার স্বপ্নটা তাহলে কত বড়? স্বপ্ন তো অনেক বড়। স্বপ্নই তো মানুষকে আসলে সামনের দিকে ধাবিত করে, এবং আমার স্বপ্ন আসলে অনেক ব্যাপক। কারণ এখন যে অবস্থানে আমি আছি, এটাও কোনো একটা সময় আমার স্বপ্ন ছিল। তো সেখানে আমি আসতে পেরেছি, আমি এই অবস্থানে আসার জন্য পরিশ্রম করেছি, তাই আমি আজকে আসতে পেরেছি। তো সামনে আমি আরও বড় জায়গায় যেতে চাই। তবে ডেফিনেটলি সেগুলো হচ্ছে আমাদের ফলোয়ারদের সঙ্গে নিয়ে, আমাদেরকে যারা এখানে নিয়ে এসেছেন তাদেরকে সাথে নিয়ে আমি সামনে যেতে চাই। যেমন আমার ইচ্ছা আছে আরও অনেক বড় একটা স্টুডিও করব, সেখানে আরও অনেক টিম মেম্বার থাকবে, সবাই মিলে অনেক কাজ করব, যাতে করে আরও চমৎকারভাবে দর্শকদেরকে আমাদের যে তথ্য সেগুলো সরবরাহ করতে পারি। তারা যখন ইনভেস্ট করবে তাদের মানে টাকা পয়সা যেন সঠিক একটা প্রোডাক্টের জন্য ইনভেস্ট করে। কোনো প্রোডাক্ট কেনার আগে তারা যেন ভালো মন্দ সব কিছু জেনে বুঝে কিনতে পারে। এই মানে ইনফোটেনমেন্ট নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনেক অনেক ইচ্ছা আমার রয়েছে। যাক, আমরাও আসলে ওই ভিডিওগুলো দেখার, আপনার সেই কাজগুলো দেখার অপেক্ষায় আছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার জন্য অনেক শুভকামনা। সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এখানে আপনাদেরকে পেয়ে আমরা আসলে আত্মহারা। আশা করছি আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই।